শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। আমাদের তারকা কথনের আয়োজন সবসময় আলোকিত, সবসময় ভরপুর তারকাদের উপস্থিতিতে। যে কোনো উৎসব তারকা কথনের আয়োজনকে আরও বেশি সমৃদ্ধ করে, আরও বেশি রঙিন করে তোলে। তেমন একটি উৎসবের রঙে কিন্তু মেতেছে পুরো বিশ্ব, এবং সে রং ছুঁয়েছে আমাদের দেশকেও। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। সে জ্বরে এখন কাঁপছে পুরো বিশ্ব, এবং বলতেই হয় যে পুরো বিশ্ব ছড়িয়ে বাংলাদেশে এই ফুটবল খেলার উন্মাদনা কতখানি, সেটা আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের ছোট্ট মাঠ সব কিছুই সাক্ষী বয়ে বয়ে যায়। তাই আমরা কিন্তু সকলে মিলে অপেক্ষা করছি, এবং অপেক্ষার পালা প্রায় শেষ। আর একদিন বাদেই আমাদের হৃদয় জুড়ে যে বিশ্বকাপ ফুটবল 2026 খেলা করবে, সেটি নিয়ে মূলত তারকা কথনের আজকের আয়োজন আমরা সাজিয়েছি। কেমন চলছে বিশ্বব্যাপী প্রস্তুতি, বাংলাদেশে ফুটবল নিয়ে যারা কাজ করছেন, যারা ভাবছেন, তারা বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন, সব কিছু জানার চেষ্টা করব আজকের তারকা কথনের এই আয়োজনে। এই উদ্দেশ্যে দুজন বিশেষ অতিথি রয়েছেন, তারা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় দুজনই। আমরা একটু পরিচিত হব তাদের সাথে। আমাদের সাথে রয়েছেন আব্দুল গাফর, এবং আমাদের সাথে রয়েছেন জাহিদ হাসান এমিলি। শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন তো উৎসব একটা পরিবেশ শুরু হয়ে গেছে পুরো দেশব্যাপী। দেখছি বিভিন্ন জায়গায় অলরেডি পতাকা এবং ব্যানার, পোস্টার সব কিছুতে ছেয়ে গেছে। এবার বিশ্বকাপ ফুটবল 2026-এ মোট 48টি দেশ অংশগ্রহণ করছে, এবং বলা হচ্ছে যে এটা সর্বোচ্চ সংখ্যক দেশের উপস্থিতিতে বিশ্বকাপ ফুটবলের আয়োজন। এবারের বিশ্বকাপ ফুটবল এবং আপনাদের ভাবনা সম্পর্কে শুরুতে একটু জানতে চাই। আব্দুল গাফরকে দিয়ে শুরু করব। ধন্যবাদ। আসলে প্রতি 4 বছর পর পর বলে এটা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলাই হলো ওয়ার্ল্ড কাপ ফুটবল, গ্রেটেস্ট শো অন আর্থ। বাংলাদেশ, আমরা দুজনেই হয়তো কোয়ালিফাইং রাউন্ডে খেলেছি, কিন্তু আমরা চূড়ান্ত পর্বে যাওয়ার, এটা একটা দুঃখজনক আমাদের কাছে। বাট তারপরে বলবো যে বাংলাদেশের জনগণ ফুটবল পাগল। এর মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে গ্রামগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গায় পতাকা তৈরি করার কম্পিটিশন। এটা কিন্তু আমার মনে হয় যেসব দেশে খেলা, যারা মানে বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল যারা খেলছে, তাদের দেশেও এত উন্মাদনা থাকে কিনা। বাট আমি যখন ওয়ার্ল্ড কাপের সময় আমি ব্রাজিলেও গিয়েছি, ফ্রান্সেও গিয়েছি, ইটালিতে গিয়েছি, কিন্তু এরকম দেখি নেই যেটা আমাদের দেশে হচ্ছে। তো এই উন্মাদনাটা কিন্তু আমাদের যখন শুরু হয়, আর মাত্র একটা দিন বাকি, আজকে 9 তারিখ, 10, 11 তারিখে রাতে শুরু হবে। সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানে শ্রমিক বলেন, রিক্সা চালক বলেন, সবাই আমি দেখছি সে একটা ছোট ফ্ল্যাগ লাগাচ্ছে, কিংবা রিক্সাও তৈরি করছে যে রিক্সার মধ্যে আর্জেন্টিনা দিয়ে সে চলছে। এই যে ভিতরে যে কাজটা করে ফুটবল, কিন্তু সারা পৃথিবীর মানুষ পছন্দ করে, যেটার একটা উত্তেজনা সব দিকে। আর ওয়ার্ল্ড কাপ তো এটা মানে বলা, যারা দেখতে যায়, যারা দেখেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে দেশগুলিতে হচ্ছে, আমেরিকা, কানাডা অ্যান্ড মেক্সিকো, সেই দেশগুলির মানুষও কিন্তু এখন ফুটবল পাগল, এবং এখন তারা তৈরি হয়ে গিয়েছে। আমাদের দেশে যারা আছে তারাও তৈরি হয়ে গেছে। আমাদের দেশ থেকেও কিন্তু বহু সাংবাদিক, বহুত খেলোয়াড়, বহুত ক্রীড়া সংগঠকে যাচ্ছে, যতটুকু আমরা জানি। আর পুরা আমেরিকাতে যেহেতু আমি ভেরি ক্লোজ, আমাদের অনেক বন্ধুবান্ধব তারা আছে, দে আর রেডি টু মানে সেলিব্রেট ইউএসএতে। আমার ফ্যামিলির মেম্বার্স, দে আর রেডি টু গো। 12 তারিখে আটলান্টা জর্জিয়াতে খেলা হবে, তো আর্জেন্টিনার খেলা হবে মায়ামিতে। এই অনেক কিছু নিয়ে এভরিডে আমার একটু কথোপকথন, মানে টেলিফোনে আমার ছেলের সাথে, ছেলে বাবা আমাকে একটা টিকিট জোগাড় করে দাও, আমি খেলা দেখতে যাব। এই মানে উত্তেজনাটা সবার ভিতরে কাজ করে, এবং এখন আমাদের ভিতরেও কাজ করছে। আমরাও রেডি টু মানে ওয়ান ডে আফটার শুরু হবে, আমরাও রেডি হয়ে গেছি। কিভাবে বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের এত বেশি রকম যে এটা আমরাও খুব মানে এটাকে উদযাপন করি, এবং এই সময়টাকে আমরা খুব ভালোভাবে করি যে ওয়ার্ল্ড কাপ সময় আসলে আমাদের খুব বেশি রকম বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় ডাক পড়ে। আমরা কিন্তু
কথাগুলি বলি কিন্তু মানুষকে জানান দেওয়ার জন্য, বাট কোনো দেশের খেলোয়াড় কিংবা কোচ তারা এত উপরের লেভেলে, তাদের সম্বন্ধে কিন্তু কমেন্টস করার মতন আসলে আমাদের সেই যোগ্যতা নাই। বাট মিস্টেক হবে, ফুটবলের অনেক কিছু হয়, যেমন আর্জেন্টিনাইজ কলোনি যে খেলাটা 2020-তে আমরা দেখেছি, তারা কিন্তু মেসির জন্য খেলেছে। এই বছর যেটা হবে, যেমন অলরেডি পর্তুগাল ওরা বলেছে আমরা এবার রোনালদোর জন্য খেলবে, হয়তো রোনালদোর এই বিশ্বকাপের জন্য তাদের টিম ওয়ার্কটা থাকবে সেইভাবে ডেডিকেটেড ফর আপনার রোনালদো। তো যাই হোক, আমার মনে হয় উত্তেজনা শুরু হয়ে গেছে, আর দেখা যাক বাকিটা সময় কিভাবে পার করে বাংলাদেশ এবং পুরো বিশ্ব। জাহিদ হাসান এমিলি, আপনার কাছে জানতে চাই যে এবারের বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি এবং সেটি নিয়ে আপনার ভাবনাটা কেমন? ধন্যবাদ আপনাকে, চ্যানেলকে ধন্যবাদ। বড় ভাই আমাদের সবার প্রিয় গাফফার ভাই তো আসলে ডিটেলসই বলছে যে আসলে 4 বছর পর পর যখন ওয়ার্ল্ড কাপ আসে, আমরা যারা সাবেক প্লেয়ার রয়েছে আমাদের এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে। কারণ ডেফিনেটলি আমরা তো আসলে খেলাগুলি দেখি এবং চেষ্টা করি এখান থেকে আসলে আমরা যারা এখন কোচিং পেশায় যাচ্ছি, হ্যাঁ, তারা ওখান থেকে আসলে কিছু শেখার চেষ্টা করি। কারণ সবসময় আসলে স্পেকটেটর হিসেবে খেলা দেখতাম, খেলাটা এনজয় করতাম, এখন আসলে অনেক কিছু দেখে শেখার চেষ্টা করি। যখন ফুটবল প্লেয়ার ছিলাম তখন তো আসলে একভাবে দেখতাম, এখন যেহেতু আসলে খেলা ছেড়ে আমি নেক্সট স্টেপ হলো আমি কোচ হওয়ার জন্য আসলে লাইসেন্স করছি, সুতরাং আমার পার্সপেক্টিভটা একটু ভিন্ন। আমি আসলে বিভিন্ন টিমের কৌশল এগুলি নিয়ে একটু দেখার চেষ্টা করি। কারণ হলো বিশ্বকাপ ফুটবল থেকে আসলে অনেক কিছু শেখা যায়, হ্যাঁ, অনেক কিছু শেখা যায় এবং সব ন্যাশনগুলি যখন এক হয়ে যায় তখন তো আসলে খেলাটার ডিফারেন্স অন্যরকম হয়। কারণ যেটা ভাইয়া বললো, দ্য গ্রেটেস্ট শোস অন আর্থ, হ্যাঁ, দ্য নাম্বার 1 স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড ফুটবল, হ্যাঁ। তো এইটার ইভেন্টটা যখন শুরু হয় তখন তো আসলে নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ আসলে যেভাবে এটাকে এনজয় করে, সেটা তো আসলে আমরা লাস্ট যদি 2022-এর ওয়ার্ল্ড কাপটাই আমরা দেখি, হ্যাঁ, মানুষ যেভাবে কাতারে আসলে গিয়েছে, ওখানে খেলা এনজয় করেছে, ইভেনচুয়ালি সবাই সবার জায়গা থেকে সাপোর্ট করেছে সবার দেশকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের চিত্রটা একটু ভিন্ন। হ্যাঁ, বিশ্বকাপ যখন আসে আপনি যদি দেখেন মনে হয় যে আমরাই বিশ্বকাপ খেলি। হ্যাঁ, ইভেনচুয়ালি দেখেন লাস্ট ফিফাতে যেটা হয়েছে 2022-এ, হ্যাঁ, ফিফার ওয়েবসাইটে বা পেজে, আর্জেন্টিনার ওয়েবসাইট বা পেজে বাংলাদেশকে নিয়ে অন্যরকম কিন্তু অনেক প্রতিবেদন ছাপা হয়েছে যে আমরা আসলে কোন ধরনের এক্সাইটমেন্ট নিয়ে ফুটবলটা এনজয় করি। তো সেই জায়গা থেকে যেটা তো আমরা আমাদের জন্য খুব একটা প্রাইডের যাব এবং হোপফুলি একটা সময় হয়তো আমরাও বিশ্বকাপে যাব। হ্যাঁ, বিশ্বকাপের ফিফা যেভাবে আসলে প্রোগ্রেস করছে তাদের নিয়মগুলি, যেমন 32টা থেকে আবার 48টা দেশ করেছে, সামনে আমরা শুনছি 60টা দেশ নিয়ে করবে। সো এর প্রোগ্রেসে যেভাবে যাচ্ছে, হোপফুলি একসময় আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এবং বাংলাদেশের যাত্রাও তো আসলে সেদিকে এগোচ্ছে, বাংলাদেশ নিজেদেরকে তৈরি করছে। তো আমরা তো আশা করতেই পারি এবং যেটা হয় যে আমরা যখন বিশ্বকাপে যাব তখন তো আসলে চিন্তাই করা যাবে না যে আমাদের এখানে আসলে কোন ধরনের পরিস্থিতি তৈরি হবে। সো আমরা যারা সাবেক প্লেয়ার রয়েছি বা যারা বর্তমান প্লেয়ার রয়েছে বা যারা স্পোর্টস অর্গানাইজার রয়েছে, হোপফুলি সবাই চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল একসময় ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করুক। এবং আপনি জানেন এবার ওয়ার্ল্ড কাপে বেশ কিছু নতুন দল আসছে যারা আসলে আমরা এর আগে চিনতামই না। হ্যাঁ, সো হোপফুলি বাংলাদেশও একসময় ওভাবে ঢুকে যাবে বিশ্বকাপ ফুটবলে। সো আমি বলবো যে এখন অলরেডি কিন্তু মাত্র একদিন রয়েছে, সবাই দেখবেন যে আমাদের দেশে বিভিন্নভাবে আসলে খেলাটা কীভাবে উদযাপন করবে সেটা নিয়ে কিন্তু প্ল্যান প্রোগ্রাম অলরেডি তৈরি করে ফেলেছে। তো সেইখান থেকে আমিও তার ব্যতিক্রম না। আমি যেহেতু সাবেক ফুটবলার, ওয়ার্ল্ড কাপটা আসলে 4 বছর পর পর আসে, ডেফিনেটলি আমিও ওইটাকে এভাবে এনজয় করবো। ওকে, আমি একটু আব্দুল গাফার আপনার কাছে জানতে চাই যে 48টা দেশের উপস্থিতি, তারা খেলবে সকলে মন প্রাণ দিয়ে নিজের দেশকে জেতানোর জন্য। তবুও কিছু টিম রয়েছে বা কিছু দেশ রয়েছে যে আমরা যে দেশগুলোকে আসলে আলাদা করে ভাবতে পারি না, স্ট্রংগেস্ট বলি, এবং আশা থাকে যে এরা এবার আমাদের স্বপ্ন পূরণ করবে। সো এবার সবথেকে সম্ভাবনাময় দলের কথা যদি বলি, সবথেকে শক্তিশালী এবং সম্ভাবনাময় দল কোনগুলো বলে মনে হয় আপনার? শুনেন, এই সবচেয়ে বড় কথা হলো যে যেই 48টা দেশ খেলতে আসছে, আপনি কি 2022-তে দেখেছেন সৌদি আরব যখন আর্জেন্টিনাকে হারিয়েছে প্রথম ম্যাচে? দ্যাট ওয়াজ অ্যামেজিং, আমরা কেউ কল্পনাও করতে পারিনি। এটা কল্পনা করতে পারলাম। এবার যে কিন্তু জর্দান, উজবেকিস্তান, কোরাসাও আর একটি কেপ ভার্দে, 4টা দেশ কিন্তু খুবই ছোট দেশ এবং হাইতিও এবার আছে। যখন একটা ওয়ার্ল্ড কাপ হয় ওই মঞ্চে কিন্তু সকলেই কিন্তু তখন বেস্ট অফ দ্য বেস্ট পসিবল প্লেয়ার। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন, যেমন আমি বলি জার্মান, ইটালি, আমাদের আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড, এইসব জায়গায় আমাদের পর্তুগাল,
উরুগুয়ে কোন দেশ কোন সময় কি করবে এটা কিন্তু ডিপেন্ড অন দেয়ার, কারণ 1 মাস 8 দিন ব্যাপী খেলা কিন্তু একবার এইভাবে উঠবে এবার নামবে এবং ফাইনাল লিগে যাবে। প্রথমত আপনার ফার্স্ট রাউন্ড দেখে সেকেন্ড রাউন্ড দেখে আপনি প্রেডিকশন করতে পারবেন কোন দেশ আপনার ভালো। বাট আমার কাছে মনে হচ্ছে এই বছরে আমি যদি বলি যে ফ্রান্স ইজ দ্য ব্যালেন্স টিম, স্পেন ইজ দ্য ব্যালেন্স টিম। আপনারা যদি দেখেন ইংল্যান্ড অলসো ব্যালেন্স টিম আছে, ব্রাজিল খারাপ দল না, ব্রাজিলের একটা অবস্থান সবসময়। আর্জেন্টিনার তো কথা বলাই মানে তারা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, রোনালদো পর্তুগালও খারাপ নাম। তো সব শেষে 48টা দেশে যে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড শেষ হবে তারপরে কিন্তু প্রেডিকশন করা যাবে। এখন আপনার আগে ভাগে কিছু বলা যাবে না, এতগুলি ম্যাচ খেলবে গ্রুপ ওয়াইজ। বাট আমি যদি মনে করি আমি 4টা টিমের ব্যাপারে আমি আশাবাদী, তারা অনেক ভালো করবে। প্রেডিকশন সেটা হলো স্পেনকে আমি আগায় রাখবো, সাথে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল দুইজনের মধ্যে একজন বলতে হবে ভাই, আপনাকে একজন বলতে হবে। একজন আর্জেন্টিনা। জানতে চাইছে যে আপনি কোন দলের সাপোর্ট? আমি জার্মান, আমি অ্যাকচুয়ালি জার্মান। আমি সবসময় বিকজ আমি আরেকটু যখন আমরা কথা তারকালোকে কথা বলছি, আসলে ইতিহাস নিয়ে একটু কথা বলা দরকার। এই প্রজন্মে আসলে অনেকে ফুটবল তো দেখা শুরু করবে, বাট ইতিহাস কিন্তু অনেকগুলি আছে। আমার মনে হয় আমি একটু শুরু করি। 1974-এ আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম প্রথম বাংলাদেশ সাদা কালো টেলিভিশনে, এবং এই টেলিভিশনে পরের দিন আমরা রেকর্ডিং দেখেছি, নট দ্যাট ডে ফাইনালে। 1982-তে আমরা দেখেছি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল আর লিগের কতগুলি ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচগুলি। বাট আফটার দ্যাট আমরা কিন্তু উই আর ভেরি লাকি, এখনকার প্রজন্মের ছেলেপেলে মানে মোবাইলেও দেখে ফেলতে পারছে খেলাটা তারা, এমন একটা কোনো ক্লিপস আপনার অ্যাবসেন্স হওয়ার কোনো সুযোগ নেই। দেখেন আমার দুঃখজনক ঘটনাটা এই জন্য বলে রাখি, কতগুলি ইতিহাস আমি বলি। যেমন পলরসি জেলে ছিল ম্যাচ ফিক্সিংয়ের জন্য, তাকে কিন্তু কোচ নিয়ে আসছিল 82-তে, এবং হাইস্ট স্কোয়ার গোল্ডেন বল পেয়েছে এবং চ্যাম্পিয়ন করেছে। জেলখানা থেকে তাকে নিয়ে এসেছিল। এই ইতিহাসগুলি কিন্তু অনেকে হয়তো এখনকার প্রজন্মে পলরসিকে জানেন। এখন কাকে চিনে? নেইমার, মেসি, রোনালদো, এমবাপ্পে, সাশা, এই যে প্লেয়ারদেরকে চিনে। বাট রসির মতন প্লেয়ারকে এই জেলখানা ছিল ম্যাচ ফিক্সিংয়ের জন্য, তাকে নিয়ে এসে সে ইটালি টিমকে কিন্তু চ্যাম্পিয়ন করেছিল। তখন কিন্তু রসি মানেই ইটালি। এবং আপনি দেখেন এখন কিন্তু দুঃখজনক একটা 2018 থেকে 2026 12 বছর ইটালি কোয়ালিফাই করে নাই। ওয়ান অফ দ্য বেস্ট চ্যাম্পিয়ন, ওয়ান অফ দ্য বেস্ট লিগ হচ্ছে আপনার ইটালিতে হতো আগে। এখন আমরা দেখি স্পেনে, আমরা দেখি জার্মানিতে, আমরা দেখি ইংল্যান্ডে, আমরা দেখি ফ্রান্সে, মানে ওভারঅল। এবং ইটালির যে লিগ হতো এটা মানে বলা অতুলনীয়, 80-90 দশকের ওয়ার্ল্ডের 1 নম্বর লিগ। সেই দলটা কিন্তু গত 3 বছর কোয়ালিফাই করে। আচ্ছা, আমি একটু জাহিদ হাসান এমএলএ আপনার কাছে এই প্রসঙ্গে জানতে চাই যে অনেকে প্রেডিকশন করেন যে আসলে মোস্ট স্ট্রংগেস্ট টিমের মধ্যে কারা কোয়ালিফাই করবেন সেমিফাইনালে, ফাইনালে, কিন্তু আপনার কি মনে হয় বিশ্বকাপ কি অনেক সময় আনপ্রেডিক্টেবল না? মানে এটা কি আসলেই প্রেডিক্ট করা সম্ভব? দেখেন সেমিফাইনাল পর্যন্ত আনপ্রেডিক্টেবল, হ্যাঁ সেমিফাইনাল পর্যন্ত। এই কারণে বললাম, আপনি যদি 1930 মানে 1930 সালের পর থেকে 2022 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যদি আপনি আপনি যদি ওয়ার্ল্ড কাপের উইনিং এবং রানার আপ দল দেখেন, সেখানে কিন্তু প্রেডিক্টেড দলগুলিই কিন্তু আসলে চ্যাম্পিয়ন হয়েছে, আদার রানার আপ হয়েছে। এর বাইরে কিন্তু আসলে ওই সারপ্রাইজলি কেউ এসে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। হ্যাঁ, সো আমরা প্রত্যেক ওয়ার্ল্ড কাপের আগেই এসেই যে ভাইয়া যেটা বললো যে আমরা যে কয়েকটা দলকে নিয়ে আসলে আমরা সামনের দিকে রাখি, তাদের ভিতর থেকে সামগ্র চ্যাম্পিয়ন হয়। এর বাইরে থেকে কিন্তু আসলে কেউ চ্যাম্পিয়ন হতে পারে না। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন মরক্কো সেমিফাইনাল খেলেছে, হ্যাঁ, বাট ফাইনালে যেতে পারে নাই। আমরা সবসময় নেদারল্যান্ডসকে নিয়ে সবসময় কথা বলি, নেদারল্যান্ডস ফাইনাল খেলেছে 2-3 বার, বাট চ্যাম্পিয়ন হতে পারে। বাট আপনি দেখেন ফ্রান্স, ভাই ইটালি এবার কোয়ালিফাই করে নাই, ইতালি, জার্মানি, ইংল্যান্ড
1966-এর পর 1966-এর পর কিন্তু ইংল্যান্ডও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। সো আর্জেন্টিনা, স্পেন, এর বাইরে কিন্তু আসলে কেউ চ্যাম্পিয়ন হয় না। উরুগুয়ে হয়েছে প্রথম দিকে, এরপরে কিন্তু আবার আর চ্যাম্পিয়ন হতে পারেনি। সো এবারও আমার কাছে মনে হয় যে এই দলগুলি কিন্তু সামনের দিকে থাকবে। সো এর বাইরে যদি সাইপ্রাসলি যদি কেউ ভালো করে, সেখানে হয়তো আমাদের এশিয়া থেকে জাপান খুব ভালো করার খুব সুযোগ রয়েছে। কারণ জাপান যদি আপনার দেখেন লাস্ট ফিফা ফ্রেন্ডলি যে ব্রাজিলের সাথে খেলেছে, তারা ব্রাজিলকে কিন্তু হারিয়ে দিয়েছে। হ্যাঁ, সো জাপানকে নিয়ে আমি খুব আশাবাদী। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি রিসেন্টলি যে ফিফা ফ্রেন্ডলিগুলি হচ্ছে, এখন যে মানে প্রস্তুতি ম্যাচগুলি যেখানে খেলছে, সেখানে আলজেরিয়া নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, ইরাক স্পেনের সাথে 1-1 গোলে ড্র করেছে। সুতরাং ওয়ার্ল্ড কাপে কিন্তু আসলে সেমিফাইনাল পর্যন্ত আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, বাট ফাইনালি ওই যে ফেভারিট দলগুলি তাদের থেকে সামহাউকে চ্যাম্পিয়ন হয়েছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন বা 18 ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, 14টা জার্মানি চ্যাম্পিয়ন হলো, 18 আপনার ফ্রান্স চ্যাম্পিয়ন হলো, 22 আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, 10 স্পেন চ্যাম্পিয়ন হলো। সুতরাং এই প্রেডিকশন দলগুলি কিন্তু আসলে চ্যাম্পিয়ন না। তো সো মোস্ট প্রবাবলি এবারও আসলে এদের ভিতর থেকে সামহাউকেও চ্যাম্পিয়ন হবে। বাট আপনি যদি র্যাঙ্কিং বলেন, আমাকে বলতে বলেন যে একদমই টপ লিস্টে কারা থাকবে, কারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য একদম সামনের দিকে থাকবে, তো এটা তো ডিপেন্ড করে আসলে প্লেয়ারের স্ট্রেংথের উপরে। হ্যাঁ, প্লেয়ারের স্ট্রেংথ এবং কোচিং স্টাফ কীরকম আছে। হ্যাঁ, সো ওই দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে স্পেনকে আমি সবার উপরে রাখবো। ফ্রান্স লাস্ট নাইটে যে দুর্দান্ত ফুটবল খেলেছে, এবং আমরা যদি 2018 ওয়ার্ল্ড কাপ দেখি, যেখানে কিলিয়ান এমবাপ্পে ফ্লারিশ করেছিল যেভাবে, হ্যাঁ, একজন প্লেয়ার হঠাৎ করে আসলে সারা পৃথিবীকেই কিন্তু অন্যরকম একটা জানান দিচ্ছিল। তারপর তো সে এখন বিশ্ব ফুটবলের একদম অন্যতম সেরা প্লেয়ার। সো মাইকেল ওলিসি গতকালকে আপনার হ্যাট্রিক করেছেন আপনার ফ্রান্সের। সো আমি সেম প্যাটার্নের একজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি, যে এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় যে দুর্দান্ত কিছু করে দেখাবে। সো ফ্রেন্ডলি ম্যাচে সে অলরেডি হ্যাট্রিক করে ফেলেছে। সুতরাং এই ওয়ার্ল্ড কাপের স্টেজে কিন্তু আসলে যারা ইয়ং প্লেয়ার রয়েছে, তাদের জন্য কিন্তু বড় একটা স্টেজ, যে হঠাৎ করে পারফর্ম করে সারা পৃথিবীকে কিন্তু আসলে সে তাকে নতুনভাবে চেনাতে পারবে, যেটা কিলিয়ান এমবাপ্পে করেছে বা লিওনেল মেসিরা তাদের শুরুর দিকে করেছে। ইয়ামাল ডেফিনেটলি, লামিন ইয়ামাল স্পেনকে এবার যদি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করতে নাম্বার হিসেবে ওয়ার্ল্ড নাম্বার 1 ই করে ধরে রাখছে। হ্যাঁ, সো না, লাস্ট ফিফা র্যাঙ্কিং আর্জেন্টিনা 1 নম্বরে চলে আসছে। হ্যাঁ, প্লেয়ার হিসাবে লামিন ইয়ামাল র্যাঙ্কিং 1 নম্বর। সো এই ধরনের প্লেয়াররা যখন আসলে এই ওয়ার্ল্ড কাপের স্টেজে পারফর্ম করবে, তখন কিন্তু একটা দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক এগিয়ে থাকবে। সো আর একটা ব্যাপার হলো যে ওয়ার্ল্ড কাপ জিততে গেলে ইন্ডিভিজুয়ালি 1-2 প্লেয়ারের কিছু এক্সট্রা পারফরমেন্স করতে হয়। আপনি যদি মানে লাস্ট সবগুলো ওয়ার্ল্ড কাপে দেখেন, হ্যাঁ, আমি এই কারণে বললাম, দেখেন 2018-তে কিলিয়ান এমবাপ্পে যেভাবে ফ্লাশ করেছে, 2022-এ লিওনেল মেসি, পুরো টিম যেভাবে আসলে ক্লিক করেছে। আপনি যদি দেখেন 2010-এ স্পেন দলটা যদি দেখেন, বা 2014-তে যদি থমাস মুলারের কথা বলেন, সো 1-2 প্লেয়ার কিন্তু একটু সবার উপরে থেকে পারফর্ম করে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই দলগুলির থেকে সামহাউকে চ্যাম্পিয়ন হবে। সো স্পেন, ফ্রান্স, আমি আর্জেন্টিনাকে সামনের দিকে রাখবো। ইংল্যান্ড রয়েছে, ভাইয়া পর্তুগালের কথা বলেছে। পর্তুগাল যদি এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, সেইটা হবে আমি বলবো যে একটা জেনারেশনের, মানে একটা সাকসেসফুল জেনারেশনের কিছু সাকসেসফুল প্লেয়াররা তারা রোনালদোর জন্য হয়তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে, বিকজ তাদের টিমটা এত স্ট্রং। কারণ আমরা যারা সারা বছর ইউরোপিয়ান ফুটবল দেখি, তারা আসলে জানি যে কোন কোন প্লেয়ার আসলে কোন কোন দলে খেলছে। তো সেইখানে আমার কাছে মনে হয় এবার পর্তুগাল দলটা সব থেকে স্ট্রং মিডফিল্ড নিয়ে এবার ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। হ্যাঁ, যেখানে বিশ্বসেরা 4 থেকে 5 জন মিডফিল্ডার রয়েছে, যারা ক্লাব ফুটবলে খুব কনসিস্টেন্সি পারফরমেন্স করছে। এবং এই ধরনের মিডফিল্ড প্যাটার্ন যখন আপনার দলে থাকবে, তখন এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে। সুতরাং আমি বলবো যে এবারের আপনি যেটা বলেছেন, যে কোশ্চেনটা করেছেন যে আসলে প্রেডিকশন অনুযায়ী বা প্রেডিক্ট করাটা এই মুহূর্তে খুবই টাফ, বাট এই দলগুলির ভিতর থেকে সামহাউকে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এবং বিশ্বকাপ ফুটবলে আসলে এতদিনের একটা ধারাবাহিকতা এবং লেগেসি, বাংলাদেশে যে প্লেয়ারদের নামগুলো আপনারা বলছেন, এখন অনেক নতুন মুখ আসলে ফ্লারিশ করছে, একটা জেনারেশন ওয়াইজ পরিবর্তন হচ্ছে। আগে ফুটবলে একটা টিম থেকে আরেকটা টিমের স্ট্র্যাটেজিক্যাল বা তাদের খেলার মানকে আসলে অনেকটা দূরে দূরে রাখা হতো, যে একদল অনেক ভালো খেলছে, একদল হয়তো তাদের অত শক্তিশালী ধরা হচ্ছে না। কিন্তু এবার দেখা যাচ্ছে স্ট্র্যাটেজিক্যাল দিক বা তাদের পাওয়ার বিবেচনায় 19-20 ধরা হচ্ছে। যে আপনি আরেকটা ভালো কোশ্চেন বলেছেন, যে স্ট্র্যাটেজিক্যাল যদি দিকগুলি দেখেন, এখানে কিন্তু মেইন ফ্যাক্ট হলো প্লেয়ারদের থেকে কোচিং স্টাফে কারা রয়েছে। আমরা ব্রাজিল দলটাকে একটু নিচের দিকে রাখছি, বাট টু বি অনেস্ট এবার ব্রাজিল দলটা সবাইকে আমার মনে হয় সারপ্রাইজ করবে এই কারণে, কারণ ব্রাজিল দলে একজন বিশ্বসেরা কোচ আছে, বিশ্বসেরা কোচ, 5 বারের ইউএসএল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন উইনারের একজন কোচ রয়েছে, এবং সে যাওয়ার পরে দলটাকে সে এমনভাবে আসলে অর্গানাইজ করে ফেলেছে। এখন কিন্তু লাস্ট ব্যাক টু ব্যাক যে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেললো, সেখানে যে প্যাটার্নে ফুটবল আমরা দেখেছি, এই ব্রাজিল দলটাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে। হ্যাঁ, সো আপনি যেটা বললেন যে স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলিও কিন্তু কোচেদের পরে অনেক কিছু
নির্ভর করে এবং প্লেয়াররা যদি সেইগুলি প্রপার মাঠে এক্সিকিউট করতে পারে ডেফিনেটলি এবার একটু ডিফিকাল্ট হবে ওয়ার্ল্ড কাপটা। অনেক দল নিয়ে তো আসলে ইনসাইট দিচ্ছেন অ্যাজ আ এক্স প্লেয়ার অথবা ফুটবল লাভার হিসেবে, জাস্ট ব্যক্তি বা ভক্ত হিসেবে, বিশ্বকাপ ফুটবলের ভক্ত হিসেবে যদি জিজ্ঞাসা করে যে আপনার পছন্দের দল, পছন্দের টিম কোনটি, কি বলবেন? আমার পছন্দ হলো আর্জেন্টিনা। আমি আসলে ছোটবেলা থেকে আর্জেন্টিনার ফ্যান। টু বি অনেস্ট, আমার জন্ম হয়েছে 87-এ, তখন ভাইয়েরা মানে একদম পিক ফুটবল খেলে। আমি যখন বড় হয়েছি তখন আসলে ভাইদের কথা শুনে শুনেই কিন্তু গাফফার ভাই, চুন্নু ভাই, সালাউদ্দিন ভাই, পরে সম্রাট হোসেন এমিলির নাম অনুযায়ী আমার নাম রেখেছে আমার বাবা এমিলি। হ্যাঁ, সো আমরা একটা ফুটবল লাভার ফ্যামিলি। আমার আব্বা প্রচণ্ড ফুটবল পছন্দ করতেন। সো 87-এ যেহেতু জন্ম, 94 ওয়ার্ল্ড কাপ যদি আপনার মনে থাকে, তখন আমার মনে আছে আমার 7 থেকে 8 বছর বয়স আর কি। হ্যাঁ, সো ওই দিয়াগো ম্যারাডোনা যেবার ড্রাগ টেস্টে যখন তার পজিটিভ আসলো, তাকে সাসপেন্ড করলো, সে চলে গেল আর্জেন্টিনায়। সো ওই ম্যারাডোনার নামটা শুনতে শুনতে আসলে আর্জেন্টিনার ফ্যান হয়ে যাওয়া। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হতো একটা সময় ফুটবল মানেই ম্যারাডোনা। হ্যাঁ, সো টু বি অনেস্ট ওই 94, তারপর তো 98-এ ওয়ার্ল্ড কাপটা আমরা বুঝতে পারি, যেটাতে ফ্রান্স চ্যাম্পিয়ন হলো। 2002-এর ওয়ার্ল্ড কাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হলো। এরপর তো আসলে নিজেই প্লেয়ার হলাম, খেলা দেখলাম। সো ওইখান থেকে আসলে আর্জেন্টিনার ফ্যান হয়ে যাওয়া। ওকে, আব্দুল গাফফার, আপনার কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে এবারে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাদনা পুরো বিশ্ব জুড়ে রয়েছে। এবার বলা হচ্ছে অন্যতম বড় একটি আসর এবং 104টি ম্যাচ সব মিলে আসলে অনুষ্ঠিত হবে বলে বলা হচ্ছে। কিন্তু সব কিছু মিলে বাংলাদেশের ফুটবল নিয়ে যে পরিমাণে ক্রেজ আমরা বিগত বছরগুলোতে খেয়াল করেছি, এবারের বিশ্বকাপে কি মনে হয় সেই ক্রেজটা কি ঠিকঠাক আছে নাকি একটু কম মনে হচ্ছে? না, বাংলাদেশেও মানে বলতে গেলে কোনটা, ফুটবলারদের না আমাদের ফুটবল নিয়ে, সমগ্র ফুটবল নিয়ে, না ওভারঅল সবই ক্রেজ আছে। বা সমর্থকদের যে ক্রেজটা থাকে, সমস্ত বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু ওয়ার্ল্ড কাপের ফিভার মানে ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি মনে করি যে এটা আমাদের 4 বছর পর হয় সেটা না। ফুটবল সবাই ভালোবাসে, গ্রামে গঞ্জে, শহরে, মফস্বল শহরে, বিভাগীয় সব জায়গায় কিন্তু এখন চর্চাই হচ্ছে ফুটবল। এবং আমি বিভিন্ন জায়গায় যেটা দেখছি যে রাস্তাঘাট থেকে শুরু করে, ওই যে বললাম, তো আমি ফুটবলটা হলে সারা বিশ্বের 1 নম্বর খেলা। আরেকটা বিষয় জিজ্ঞেস করতে চাই যে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি আমরা বলে থাকি, সেটা অনেক জায়গায় গ্রামে গঞ্জে এখন অনেক বেশি প্র্যাকটিস হয়। কিন্তু ফুটবল খেলাটা মানে মোর দেন ক্রিকেট, ফুটবল বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। ক্রিকেটে বাংলাদেশের একটা স্বনামধন্য স্থান অবশ্যই রয়েছে, ফুটবলের ক্ষেত্রেও আমরা সেই বিষয়ে আশাবাদী। কিন্তু ফুটবলের যে ক্রেজটা এত পুরনো সময় থেকে এখন পর্যন্ত বহাল রয়েছে, এই ক্রেজটার কারণ কি বলে মনে হয় আপনার কাছে? আসলে ফুটবল তো 90 মিনিটে খেলা। আপনি এখন আমাদের হয়তো দর্শক এবং আমাদের বাংলাদেশের 80-90 দশকের অবস্থান যদি দেখতেন, সারা বাংলাদেশে মোহামেডান, আবাহনী এবং কিছু ছোট ক্লাবের পতাকা, ব্রাদার্স ইউনিয়নের পতাকা কিন্তু আপনি নিউ মার্কেট থেকে শুরু করে এলিফ্যান্ট পর্যন্ত কে কত বড়, এই ক্রেজটা কিন্তু তখন দেখা গেছে। সামহাও আমাদের ফুটবলের কিছু ঘাটতি পড়ার কারণে কিন্তু যে 1 নম্বর জাতীয় স্টেডিয়ামে দুপুর 11টার সময় স্টেডিয়াম প্যাকড হয়ে যেত আবাহনী মোহামেডানে খেলা হলে, সেই দর্শকরা সারা বাংলাদেশ থেকে আসতো। আমরা যখন আবাহনী মোহামেডানে প্র্যাকটিস করতাম, মাঠের মধ্যেই 5-6 হাজার লোক দেখতো, কেউ হাত ধরে দেখবে না কেউই করবে। ফুটবল এমন একটা অবস্থান, এটা আপনি কাউকে করতে পারবেন না। একটা ছোট বাচ্চার কাছেও যদি বল দিয়ে দেখবেন ও লাথি মারার জন্য প্রস্তুত। ক্রিকেটের কথা যেটা বলেছেন, ক্রিকেটটা অ্যাকচুয়ালি এই মনে করেন 19-20টা দল দীর্ঘ সময় ধরে চলে। এখন আইপিএল, তারপরে বিপিএল, অনেক কিছু হয়ে গেছে। এতে অনেক টাকা, অনেক কিছু দিয়ে এটা একটা গোষ্ঠীর কাছে মনে করেন যে সীমাবদ্ধ। আইসিসি, এইসিসি বলেন, তারা ক্রিকেটেও একটা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পার্টিসিপেট করে, এটা আমাদের জন্য কিন্তু গর্বের বিষয়। বাংলাদেশে যে কোনো প্লেয়ার যদি বাংলাদেশের পতাকাটাকে যেখানে বিশ্বের যেখানে উঁচু করবে, সেই আজকে আপনি যদি ধরেন আর্চারিতেও বাংলাদেশ যদি, শুটিংয়েও যদি করে, আমাদের গর্ব। তো ফুটবল ক্রিকেটটা যেখানে, তার থেকে কিন্তু অনেক উঁচু ধরনের বাংলাদেশে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যদি দেখেন, 211টা দেশ কিন্তু অ্যাফিলিয়েটেড ইন ফিফা। 211টা দেশ অ্যাফিলিয়েটেড ইন ফিফা। তাহলে ফুটবল কোথায়? ক্রিকেটকে আমি অসম্মান করে বলবো না, বাট ক্রিকেটটাও সারা বিশ্বে কিন্তু এখন, একটা সময় ছিল আপনার 4 দিনের 3 দিনের টেস্ট, এখন চলে এসছে 10 ওভার, 20 ওভার, ভেরি এক্সাইটিং। কিন্তু
এখন চলে আসছে 51 ডে। তো এই যে মানুষকে এক্সাইটমেন্ট দেওয়ার জন্য কিন্তু মানুষ কিন্তু এখন মাঠে ক্রিকেটের দিকে ঝুঁকছে। বাট আমাদের দেশের প্রবলেমটা আমি একটু যদি আপনাকে পিছন দিকে বলি, আমাদের যেভাবে আমরা হামজা, সুমিত সেন, আমরা যাদেরকে নিয়ে আসছিলাম, যে হাইপটা আমরা তুলেছিলাম, যে দর্শকরা মাঠে আসতেছিল, অনেক মেয়েরা ছেলেরা মাঠের দিকে, এবং তারা কিন্তু স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে গেছিল। কিন্তু সেই তুলনায় কিন্তু বাংলাদেশের ফুটবলটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে দিতে পারেনি। এটা হয়তো আমাদের সংগঠনের কিংবা আমাদের ফুটবল ফেডারেশনের। তো আমার কাছে আশাবাদী যে কথাটাও উনি এমিলি বলেছে, হয়তো আমরা বেঁচে থাকবো না, কিন্তু চেষ্টা করতে হবে। আপনাকে ভিশন অ্যান্ড মিশন, ভিশন নিতে হবে। যদি না নেন তাহলে কোনো হবে না। আমি ইনস্ট্যান্ট কিছু করলে আমরা পারবো না। আমাদেরকে টার্গেট রাখতে হবে 5 বছর 10 বছর আমরা ওই জায়গাতে যাব। আগে আমাদেরকে টার্গেট করতে হবে যে আমরা গত 6বার সাব গেমস কিন্তু চ্যাম্পিয়ন হইনি ফুটবলে। আমরা একদিনে ওই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, কোয়ালিফাইং রাউন্ড খেলে একদিনে খুশি হব না। আমরা কেন চ্যাম্পিয়ন হই নাই? কীভাবে আমরা স্যাফ চ্যাম্পিয়ন হব, কীভাবে আমরা এশিয়ান গেমসে ভালো করতে পারবো, দেন উইল ট্রাই ফর ওয়ার্ল্ড কাপ। তো এইটা আপনাকে আমার একটা পরিকল্পনা থাকতে হবে। আবার আরেকটা বিষয় আছে যে ফুটবলে নারীদের অংশগ্রহণ, নারীরা যেভাবে সাফল্য বয়ে আনছে বাংলাদেশের জন্য ফুটবলে, সেই জায়গাও কিন্তু মানে উল্লেখযোগ্য আমরা বলবো। এবং তাদেরকে নিয়ে দেখা যায় আমাদের চর্চাটা বা আমাদের কথাটা তুলনামূলক কম হয়ে যায়। এই বিষয়ে আসলে জাহিদ হাসান আলী, আপনার কি মনে হয়? তাদের প্রচার প্রসার এবং তাদের জন্য আসলে আমাদের আরও একটু তৎপর হওয়া উচিত কি? না, রিসেন্টলি যদি আপনি লাস্ট 10 ইয়ার্স যদি আমাদের দেশে মেয়েদের ফুটবল দেখেন, তারাই কিন্তু সাকসেসের বেশি জায়গা দিয়েছে আমাদেরকে, টু বি অনেস্ট। হ্যাঁ, আপনি যদি ব্যাক টু ব্যাক 2টা সাফ ফুটবল, এবং সব থেকে বড় রেকর্ড করেছে যেটা হলো তারা এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে। হ্যাঁ, মিয়ানমারের মাটিতে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে। তারা অস্ট্রেলিয়াতে খেলে আসছে কিছুদিন আগে। সো এটা তো বিশাল একটা অ্যাচিভমেন্ট, এবং তাদের হাতে খড়িটা তো খুব সময়, মানে স্বল্প সময়ের জন্য। 2010 সাল থেকে মেয়েদের ফুটবল টিমটা তৈরি হয়েছে, তারপর থেকে এখন 2026, মানে 16 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে মেসিভ চেঞ্জ হয়ে গেছে মেয়েদের ফুটবল। এবং সত্যি কথা বলতে আমি ছেলেদের থেকে মেয়েদের ফুটবলে বেশি আশা দিচ্ছি এই কারণে, এবং খুব রিসেন্টলি হয়তো যদি তাদের ওইভাবে ভাইয়া যেটা বললো যে তারা যদি হায়েস্ট লেভেলের সাপোর্ট পায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, স্পোর্টস মিনিস্ট্রি, তারা মনে হয় আমাদেরকে বেশি কুইক ওয়ার্ল্ড কাপে নিয়ে যেতে পারবে। বিকজ তারা অলরেডি এশিয়া কাপ কিন্তু খেলে ফেলেছে। সো ওয়ার্ল্ড কাপ কিন্তু স্টেজটা কিন্তু পরের স্টেজ কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, এবং ওয়ার্ল্ড কাপ খেলার একটা তাদের রাস্তাও তৈরি হয়ে গেছিলো। লাস্ট এশিয়া কাপ যেটা খেলেছে, সেখানে যদি তারা একটা ম্যাচ জিততে পারতো উজবেকিস্তানের সাথে, যেটা আমরা 3-0 গোলে হেরেছি, ওখানে যদি তারা ভালো করতে পারো, আমরা কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলা দ্বার প্রান্তে চলে যেতাম। সুতরাং যদিও তারা লাস্ট সাফে হেরে এসেছে ইন্ডিয়ার সাথে, বাট আই হোপ যে মেয়েরা আসলে আমাদেরকে যেভাবে সাকসেস দিচ্ছে, ইভেনচুয়ালি সব থেকে বড় ব্যাপার হলো যে আমরা আসলে মনিটরিং করি না যে আসলে এই মেয়েরা আমাদেরকে কীভাবে কেন সাকসেস দিচ্ছে। হ্যাঁ, একটা ছেলের থেকে একটা মেয়ের স্ট্রাগল লাইফ কিন্তু আরও বেশি থাকে। হ্যাঁ, কারণ একটা ছেলে যেমন অনেক কিছু পার হয়ে ফুটবল খেলতে পারে, মেয়েরা কিন্তু পারে না। কারণ মেয়েরা এই দেশে যখন ফুটবল খেলা শুরু করেছে, তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে, ফ্যামিলিতে স্ট্রাগল করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে আমি দেখেছি মেয়েরা ফুটবল খেলবে, এটা নিয়ে অনেকে আন্দোলন করেছে, মেয়েরা ফুটবল খেলতে পারবে না। তো সেইটা ওভারকাম করে তারা যখন আসলে এই স্টেজে এসে পারফর্ম করছে, তো ডেফিনেটলি তাদের আমাদেরকে সাপোর্ট করা উচিত। এবং তারা যে মেন্টাল স্ট্রেংথে পরিচয় দিচ্ছে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, এটাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে আমাদের। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লেগেছে আজকে কথা বলে, এবং ফুটবল নিয়ে আমাদের আলোচনায় তৎপরতা আসলে চলতেই থাকুক, এবং আগামী সময়গুলো অনেক সুন্দর কাটুক আমাদের। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা মূলত ফুটবল নিয়ে হলো। বাংলাদেশ ক্রিকেট দলের কথা কিন্তু না বললেই নয়। বাংলাদেশের বর্তমানে অস্ট্রেলিয়ান টিম মিরপুর স্টেডিয়ামে খেলবে, বাংলাদেশের সাথে খেলছে, এবং ওয়ানডে এই ম্যাচটা নিয়ে আমরা ভীষণ আশাবাদী। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। ফুটবল, ক্রিকেট বা যত সম্ভাবনাময় ক্রীড়াঙ্গন রয়েছে সব কিছুতেই বাংলাদেশ যেন উতরে যায় এবং বিশ্বমণ্ডলে আমাদের জন্য সুনাম বয়ে আনে, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।